সেদিন দেখেছি উত্তরাকাশের একাংশ ছেয়ে জেগে আছে রুদ্র ভৈরব রজতকায়। আকাশের নীল ধূমলে ছায়া মূর্ছিত হয়ে পড়েছে তার বিরাট দেহে রেখায় রেখায়। বৃষ্টি, অজানার আকর্ষণ কাকে বলে দেখো একবার। এই রূপের আলেয়াই তো চিরকাল আমাদের মন ভুলিয়েছে। কখনো দু চোখ বুজে বলেছি এই তো তোমায় পেয়েছি, কখনো বা কাছে যাওয়ার আকুল তৃষ্ণায় সর্বনাশের অতলে যা ছিল সকল তলিয়ে দিয়ে ভেবেছি এই তো তোমায় ছুঁয়েছি। কিন্তু সত্যের রূপ ওই আলেয়ার রূপ, ওই অসীমের হাতছানি। যত তার দিকে এগিয়ে যায় ততই সে চলে যায় নাগালের বাইরে। মাঝের ব্যবধান দীর্ঘ থেকে দীর্ঘতর হয়, কিন্তু তবুও মনে হয় আমার এই অফুরান স্বীকৃতি দিয়ে তাকে আমি বন্দি করেছি হাতের মুঠোয়। আমি না থাকলে সে থাকতো কোথায়? থাকুক না কেন যুগ যুগান্তের দেশ দেশান্তের ব্যবধান, তবু এই মূর্তের দুটি চোখ মেলেই আমি চেয়ে থাকব ওই দিগন্তের জ্যোতির্ময়ী মায়ার পানে। গার্তাঙ্গালি থেকে গঙ্গোত্রী পৌঁছে সেই রাতটা ওখানেই কাটালাম। সূর্যকুণ্ড যাওয়ার পথে গঙ্গোত্রী গেস্ট হাউসে 500 টাকা প্রতিদিন থাকার খরচা, কিঞ্চিত স্যাঁতস্যাঁতে ঘর, সেই সঙ্গে ভাগীরথীর কান ফাটানো গর্জন আমার সর্বক্ষণের সঙ্গী হলো। সামনেই একটা ক্যান্টিন, যেখানে গরম গরম ডাল ভাত রুটি তরকারির সুন্দর সাত্ত্বিক আয়োজন। পরের দিন অর্থাৎ 25শে জুন 2024 সকাল 7:30টার সময় চা আর 2টো রুটি আর তরকারি খেয়ে রওনা দিলাম গোমুখের উদ্দেশ্যে। সঙ্গী হলো মুকেশ ভাই, যিনি একজন অভিজ্ঞ ট্রেকার ও গাইড। যেহেতু আমি একা, তাই আমাকে তপবনের পারমিশন দেওয়া হয়নি এবং একজন গাইড নিয়ে তবেই গোমুখ যাওয়ার পারমিশন পেতে হলো। অগত্যা দুদিনের জন্য 3000 টাকা গুনতে হলো, যদিও গাইডের প্রতিদিনের চার্জ 2000 টাকা করে, সেই সঙ্গে ভুজবাসাতে রাত্রি যাপন আর খাওয়া দাওয়া বাবদ আরো 500 টাকা। আমার জন্য মুকেশ ভাই 1000 টাকা ডিসকাউন্ট করে দিয়েছিলেন। গঙ্গোত্রীর ভিআইপি কার পার্কিং এর পাশ দিয়ে সোজা উঠে এলাম আমরা এই পথে। ডান দিকে গঙ্গোত্রী রইল পড়ে, আমরা এগিয়ে চললাম জঙ্গলের পথ ধরে।
কিলোমিটারের কিছুটা বেশি পেরিয়ে পৌঁছলাম গঙ্গোত্রী ন্যাশনাল পার্কের গেটে। এখানে আমাদের পারমিশনের কাগজ দেখিয়ে আর মুভি ক্যামেরার জন্য 500 টাকা সিকিউরিটি ডিপোজিট দিয়ে আবার হাঁটা শুরু করলাম। আমাদের আজ 14 কিলোমিটারের ট্রেক। রাতে থাকবো ভুজবাসাতে, লাল বাবার আশ্রমে। চড়াই বেশি উতরাই কম এমন রাস্তা দিয়ে হেঁটে চললাম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে। ডান দিকে গভীর খাদ, নিচে বয়ে চলেছেন নর্তনশীলা মা ভাগীরথী গঙ্গা। বৃষ্টি, তুমি তো জানো সংসারী মানুষের মধ্যে, বিশেষ করে বাঙালি পরিবারে বেড়াতে যাওয়ার প্ল্যান হলে প্রথমেই তরজা লেগে যায় পাহাড় না সমুদ্রে যাবে সেই নিয়ে। মিস্টার যদি সমুদ্র দেখতে চান তো মিসেস পাহাড়। এখন প্রশ্ন হচ্ছে আনন্দ স্বরূপকে, সাগর না হিমাদ্রি? আমি বলি এনিও, উনিও, আরো অনেকে। উপনিষদের ঋষিরা বলেছিলেন আকাশ আনন্দ স্বরূপ। কবি বললেন বর্ষণ স্নাত ছোট্ট জুঁইটি, ছোট্ট হলে কি হবে, সেও আনন্দের একটি পরিপূর্ণ রূপ। আমার কন্যার হাসি মুখে আমার বাড়ি আলোয় আলোময় হয়ে ওঠে, এও তো আনন্দের একটি রূপ। তাই আনন্দ রূপের ফার্স্ট প্রাইজ কাকে দেব ভেবে পাই না আমি। আবার উপনিষদের ঋষির স্মরণ নিই। তিনি বলেছেন আনন্দ রূপাং ব্রহ্মণ যৎ বিভাতি, অর্থাৎ বিপুল চেতনার যে লীলা বিচিত্র দ্যুতিতে ঝলমল করে উঠেছে, তাই হলো আমাদের আনন্দের রূপ। ঋষির এই ছোট্ট কথাটিতে আনন্দরূপের একটা সংজ্ঞা পাচ্ছি। প্রথমে আনন্দরূপ কথাটিই ধরো না কেন, দুটি শব্দ জড়াজড়ি করে আছে, একটি আনন্দ আর একটি রূপ। বলতে পারি একটি অন্তরের অনুভব আর একটি বাহিরের। কিন্তু কাউকে ছেড়ে থাকা চলে না। আনন্দ যদি অন্তরে থাকে বাইরে রূপ চোখে পড়বেই, আর বাইরে যদি রূপ থাকে তাহলে আনন্দ হয়ে সে ভেতরে ফুটবেই। আনন্দ আর রূপ পুরুষ আর প্রকৃতির মতো একে অপরের সাথে জড়িত। একটি অখণ্ড সত্তাই যেন দুভাগ হয়ে পরস্পরকে আস্বাদন করেছে আর অনন্য মাধুরী আস্বাদনে উপচে পড়েছে। এ ওর গায়ে ঢলে পড়েছে। সমুদ্র দর্শনে চেতনার প্রমুক্তি ঘটে, বৃহত্তের অনুভব আসে রূপের দিক থেকে, অন্তরে তাই আনন্দ প্রতিফলিত হয়। হিমাদ্রি দর্শনেও তাই হয়। তাই বলি সমুদ্র প্রাণময় আর হিমাদ্রি মনোময়।
কি সুন্দর শান্ত এই পথ। বন দফতরের কিছু অফিসারদের সাথে দেখা হলো। ওনারা জরিপের কাজে ভুজবাসা যাচ্ছেন। কেমন মজার চাকরি বলতো, প্রকৃতির মাঝে কাজ। ভেবে দেখলে আমিও তো রেবা মায়ের আদেশে সেই কাজই করছি। প্রকৃতির মাঝে ঘুরতে ঘুরতে ছবি তুলছি, কথা বলছি। আরো কিছু যাত্রীও যাচ্ছেন দেখলাম গোমুখের পথে। আর দেখলাম একটা বড় গ্রুপ যাচ্ছে তপবনের উদ্দেশ্যে। যাওয়ার পথে মাঝে মাঝে ছোট ছোট ঝর্ণা আর খরস্রোতা নদীও পেরোতে হলো, কাঠের বা বাঁশের সাঁকোর উপর দিয়ে। বর্ষা এসে গেছে, তাই নদী বা ঝর্ণাগুলোর স্রোত মারাত্মক। পাহাড় যখন স্থানও, তখন তার রূপ বৈচিত্র্যের যোগানটা আসবে বুঝি আমার কবি মনের কল্পনা দিয়ে। না গো না, বর্ষায় দিনে দিনে পার্বতীর গৈরিক বাস সবুজ হয়ে উঠেছে, এবং প্রতি মুহূর্তে আকাশের গোপন ভান্ডার থেকে কি করে তিনি এত বিচিত্র রঙের অঙ্গরাগে নিজেকে সজ্জিত করছেন, সেটা না দেখলে বুঝতে পারবে না। মুহূর্তে মুহূর্তে তার রং বদলে যাচ্ছে, কখনো ধূসর, কখনো নীল, কখনো সবুজ, আবার কখনো বেগুনি। চিত্রবর্ণের যে কি অপরূপ সমারোহ বলে বোঝাতে পারবো না। ছবিতে কতটাই বা উঠবে জানি না। পথের ধারে আগাছার ঝোপে নানা রঙের ফুলের সমারোহ। প্রকৃতির রূপ, রস, গন্ধ প্রাণ ভরে আস্বাদন করতে করতে হেঁটে চলেছি। আমার যা স্বভাব তুমি তো জানো। এই রকম পরিস্থিতিতে চলতে চলতে আমার মন চৈতন্যের কবজায় চলে যায়, আর সেটা হলে মনের কন্ট্রোল চলে যায় শরীর থেকে। ফলাফল আমি চলৎ শক্তি রহিত হয়ে পড়ি। মাঝে মাঝেই এই ঘটনা ঘটে চলেছে। একটু পথ চলি, চারিদিক দেখে মুগ্ধ হই, দাঁড়িয়ে যাই, আবার সম্বিত ফিরলে হাঁটতে শুরু করি। এইভাবে চলতে চলতে দুপুর গড়িয়ে প্রায় 9 কিলোমিটার পথ পাড়ি দিয়ে চিরবাসায় পৌঁছলাম।
মুকেশ ভাই দেখি আমার জন্য ওখানেই অপেক্ষা করছে। চিরবাসাতে ফরেস্ট ডিপার্টমেন্টের একটা ছোট্ট গুমটি আছে, ওখানে দুজন থাকেন। ওনারা চা আর ম্যাগি দিয়ে বলতে পারো আমাকে এক প্রকার চার্জ করলেন। এক গ্লাস চা আর এক বাটি ম্যাগি, দাম পড়লো 100 টাকা। তবে এই ট্যুরে সব থেকে সুস্বাদু ম্যাগি কিন্তু আমি ওখানেই খেয়েছি। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার শুরু হলো পথ চলা। আরো 5 কিলোমিটার পথ অতিক্রম করলে আজ রাতের গন্তব্য ভুজবাসার লালবাবা আশ্রমে। সন্ধে হওয়ার আগে পৌঁছতে হবে। ক্যামেরার ব্যাটারি শেষ, নতুন ব্যাটারি লাগাতে হবে আর চেঞ্জ করতে হবে এনডি ফিল্টার। অথচ দ্রুত আলো চলে যাচ্ছে, তাই ঠিক করলাম ক্যামেরা ব্যাগে পুরে নেব। হাতে থাকলে ছবি তোলার নেশায় দেরি হবে এবং ফেরার সময় ওই পথের ছবি তুলব। ক্যামেরা ব্যাগে ভরে নেওয়াতে দুটো জিনিস হলো। এক, আমি অনেক দ্রুত 5 কিলোমিটার পথ অতিক্রম করে রাত 8টার মধ্যে ভুজবাসা পৌঁছলাম। আর সেই সঙ্গে আমি দুটো বিরল দৃশ্য ক্যামেরা বন্দি করা থেকে বিরত থাকলাম। প্রথমত, পাহাড়ের এমন 5টা রিজ পেরোলাম প্রাণ হাতে নিয়ে, যেখানে অনবরত উপর থেকে ছোট বড় পাথর গড়িয়ে পড়ছে, যার কারণ এক বিশাল থারের পরিবার। বিরল দৃশ্য নিঃসন্দেহে, সেই সঙ্গে ভয়ঙ্কর। আর দ্বিতীয়, ঠিক সন্ধ্যার পূর্বক্ষণে ঘন সবুজ পটে গাঢ় নীলের মধ্যে গোলাপি আর বেগুনির একটা আভা ছড়িয়ে দিয়ে কি যে মায়ার সৃষ্টি করলো খেয়াল খুশিনি মেয়েটি, যে কি বলবো। বেশ অনুভব করা যায় পার্বতীর বুকের ভেতরটা পর্যন্ত রাঙা হয়ে উঠেছে তাতে। আজ এই অবধি। পরের পর্বে শোনাবো আরো গল্প, আর করব গোমুখ দর্শন।